অভ্যুত্থান জাতিকে ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করেছে বললেন প্রধান উপদেষ্টা। অমর একুশে বইমেলা উদ্বোধন। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর যুবদল নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার, দ্রুত তদন্তের নির্দেশ সরকারের। মানুষ আর বিচার বহির্ভূত হত্যা চায় না বললেন মির্জা ফখরুল। দাবি দেওয়ার আড়ালে ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের। সমাজকে কলঙ্ক মুক্ত করতে আওয়ামী গণহত্যা গুমের বিচার দাবি জামায়াত আমিরের। দলের সমালোচনাকারীদের সাধুবাদ। বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনের আম বয়ানের পাশাপাশি জিকির আজকারে ব্যস্ত মুসল্লিরা। কাল আখিরি মুনাজাত। বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় তিতুমির শিক্ষার্থীরা অনশনের পাশাপাশি ফের সড়ক অবরোধ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং রাষ্ট্রপতির ভাষণ নিয়ে সোনিয়ার মন্তব্যে ভারতীয় সংসদে বিতর্ক, তীব্র সমালোচনা বিজেপির, বক্তব্য বিকৃতির অভিযোগ কংগ্রেসের। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। জুলাই অভ্যুত্থান জাতিকে ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় বিশ্বজুড়ে যেসব বাংলাদেশি নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়েছে তাদের স্বীকৃতি দেওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সাইফুল রিপনের প্রতিবেদন। পর্দা উঠল অমর একুশে বই মেলার। শনিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একুশে বই মেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। অভ্যুত্থান নিয়ে সড়কের দেয়াল চিত্র ঐতিহাসিক দলিল হিসেবে রূপ নিয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের তরুণ তরুণী, কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে। এগুলির স্থান এখন আমাদের বুকের মধ্যে এবং জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। বিশ্বে নিজ নিজ কাজে কৃতিত্ব দেখানো বাংলাদেশিদের একুশের দিনগুলোতে স্মরণ করা সহ বইমেলা ঘিরে গুণগত প্রতিযোগিতার জন্য নিজের প্রস্তাবনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। আমি এই প্রস্তাব দিচ্ছি। পরে বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা বইমেলা উদ্বোধনের পর জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে গেট। তবে প্রথম দিনে বই প্রেমীদের আনাগোনা তেমন নেই, এখনো স্টল সাজানোয় ব্যস্ত প্রকাশকরা। মেলার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, মেলার প্রথম দিনে বই প্রেমীদের সমাগম কেমন দেখছেন? সব স্টল, প্যাভিলিয়ন চালু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন।
যেমনটা দেখছেন আজ মেলার প্রথম দিন এবং প্রাণের মেলার যে মহা উৎসব, যে মহা আয়োজন আমরা প্রতি বছর দেখতে পাই, প্রথম দিনে তা ধীরে ধীরে ভাবে দেখা গেলেও এখনো চলছে বই মেলার যে আয়োজন। যারা এখনো স্টল সাজাতে পারেনি তাদেরকেও আমরা দেখছি, সেই সাথে আমরা পাঠকদেরকে দেখছি যারা জানেন যে আজকের প্রথম দিন হওয়া সত্ত্বেও যে বই মেলার আয়োজন শুরু হয়নি, তারপরও আমরা একজন বইপ্রেমীকে পেয়েছি যে বই মেলাতে এসেছেন। আপনি জানাবেন যে বই মেলাতে আজকে তেমন জমে ওঠেনি, তারপরও কেমন দেখছেন? প্রথমত প্রথম দিন বইমেলাতে আসার অনুভব আসলে অন্যরকমই। আমি এবং আমার মতো যারা পাঠক প্রেমী এবং বই প্রেমী আছেন তারা সকলেই আসলে প্রথম দিন আসার চেষ্টা করেন বইমেলায়। আমি বিগত 7-8 বছর ধরে টানা আমি এটা ফলো করছি। তো হ্যাঁ, প্রথম দিন আমি মোটামুটি দেখতে পাচ্ছি সুন্দর মতো অনেক স্টলই দাঁড়িয়েছে, তবে আরো কিছু স্টল হওয়া বাকি। পুরোটা যখন গোছানো হয়ে যাবে এবং একটু পরিষ্কার হয়ে যাবে জায়গাগুলা, আরো পাঠকরা আসবেন, সমাবেশটা সুন্দর হবেন, তখন আসলে খুবই ভালো লাগবে। মূল কথা হচ্ছে আমাদের আসলে বইয়ের সাথে থাকতে হবে। আমরা পড়াশোনা থেকে অনেক দূরে সরে যাচ্ছি, কিন্তু এই টেকনোলজিক্যাল যুগে যেমন টেকনোলজিরও প্রয়োজন আছে, আমাদের কিন্তু আগের মতো সেই পড়াশোনার দিকে ফোকাস করা আমাদের এটার কিন্তু অনেক প্রয়োজনীয়তা রয়েছে। সো আমাদের বই পড়ার দিকে আগ্রহ বাড়াতে হবে এবং একজন বাঙালি হিসেবে, একজন বাংলাদেশী হিসেবে আমাদের আসলে বই পড়ার অল্টারনেটিভ নাই। শুনছিলেন একজন পাঠক বইপ্রেমী বলছেন যে বাংলাদেশী হিসেবে বই পড়ার অন্য কোনো বিকল্প নেই, এবং সেই সাথে প্রাণের মেলা আজকে প্রথম দিন হলেও আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে আরো বেশি জমজমাট হয়ে উঠবে আমাদের প্রাণের বইমেলা। সেই আশা নিয়ে এই ছিল আমার কাছে বইমেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ সংবাদ। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা। কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর তহিদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ইতোমধ্যে ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। এদিকে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। সহকর্মী সুমন গভীরের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। কুমিল্লার যুবদল নেতা তহিদুল ইসলামকে যৌথ বাহিনীর অভিযানে তুলে নিয়ে নির্যাতনের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। হত্যার বিচার দাবিতে শনিবার লাশবাহী গাড়ি নিয়ে নিজ গ্রাম সহ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতের স্বজন সহ কয়েকশো গ্রামবাসী। অমানবিক নির্যাতনের কারণেই তহিদুলের মৃত্যু হয়েছে অভিযোগ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এতটুকুই কি যথেষ্ট একটা মানুষের জীবনের জন্য হইতে পারে? আর এই গ্রামে দিয়ে এমন কোনো মানুষ জানে না আমার ভাসুর আর আমার হাজবেন্ড যে কি মানুষ, সবাই কান্না করতেছে। আমার বিচার চাইতে আসছে, অস্বাভাবিক মৃত্যুর বিচার চাইতে আসছে। আর মির ক্যাম্প আছে, ওখানকার যে প্রধান আছে ওনার সাথে আমার কথা হয়েছে। উনি আমাকে ফোন করে আশ্বস্ত করছেন যে যারা এই ধরনের অবিচার অন্যায় করছে তাদের বিচার ওনারা করবেন। এ ঘটনায় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। দোষীদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে আইএসপিআর। এদিকে তহিদুলের মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে তহিদুর রহমান নামে ওই যুবদল নেতাকে আটক করা হয়। শুক্রবার বেলা 12টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি আদর্শ সদর উপজেলার বাস্তবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। নিজেদের স্বার্থে বিতর্কে লিপ্ত থাকলে পলাতক স্বৈরাচার সবচেয়ে বেশি লাভবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও তাদের দোসররা নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশ দখলের চেষ্টা করছে। আর কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর বিচার দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষ আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্ত থাকি, সবচেয়ে বড় লাভবান কে হবে? সবচেয়ে বড় লাভবান হবে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার হবে সবচেয়ে বড় লাভবান। গণতান্ত্রিক রাষ্ট্র যদি আমরা দেখি, তাদের মধ্যেও এরকম বিভিন্ন বিষয়ের বিতর্ক থাকে, কিন্তু দিন শেষে সেই বিতর্কর বিষয়গুলো তারা জনগণের উপরে ছেড়ে দেয় এবং জনগণের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অর্থাৎ
বিভিন্ন মতামত বিভিন্ন ব্যক্তি বা দলের পক্ষ থেকে জনগণের সামনে উপস্থাপন করা হয় এবং জনগণের কাছে সেই দায়িত্ব দেওয়া হয়, জনগণ যেটিকে গ্রহণ করবে সেটিকেই গ্রহণ হিসেবে ধরে নেওয়া হয়। এবং সেটি করার উপায় কি? সেটি করার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। যারা মানুষ খুন করেছে, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সুনামগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এই কথা বলেন। এখনো অনেকে গুম আছেন জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, অগ্রাধিকার ভিত্তিতে এসব অপরাধের বিচার করতে হবে। এ সময় জামায়াতের সমালোচকদের সাধুবাদ জানিয়ে তিনি বলেন, যত বেশি সমালোচনা হবে দল ততই শুদ্ধ হবে। রাজনীতিতে ধোঁকাবাজি দেখতে দেখতে মানুষ ক্লান্ত বলেও মন্তব্য করেন জামায়াত আমির। গণহত্যা মানবতার বিচার হতে হবে এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে, এ দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। বাকিগুলোর বিচার আস্তে আস্তে হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু অগ্রাধিকার দিয়ে এই দুইটার বিচার করা লাগবে। এটা এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরঞ্চ মানব সমাজকে কলঙ্ক মুক্ত করার জন্য। কেউ খুন করলে, খুনি হলে তার পরিণতি কি হবে এটা যেন সবাই দেখে এখান থেকে শিক্ষা নেয়, এই জন্য। আর তারা যেন তাদের সত্যিকারের কাজের পাওনাটা ঠিক মতো পায়, তাই জন্য। প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে তুরাগ তীরে ঢল নেমেছে মুসল্লিদের। নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে গভীর মনোযোগে ধর্মীয় বয়ান শুনছেন মুসল্লিরা। এছাড়া দিনভর ধর্মীয় বয়ানের পাশাপাশি আজ ৬৩টি যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। বিয়ে পড়ান ভারতের মাওলানা মোহাইরুল হাসান। রোববার সকালে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ বাদ ফজর মাওলানা খোরশেদ সাহেবের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আজকের আনুষ্ঠানিকতা। এরপর আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা ও মাওলানা আকবর শরীফ। ৪১টি খিত্তায় অবস্থান নিয়ে সে বয়ান শুনছেন হাজারো মুসল্লি। ইজতেমা আয়োজনে সফলতার জন্য বাংলাদেশের প্রশংসা করেন দেশি বিদেশি মুসল্লিরা। ইজতেমার মধ্যে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন জামাত আসছেন, আমরাও নিউ ইয়র্ক থেকে আসছি আলহামদুলিল্লাহ। আমরা ইজতেমাতে হওয়ার জন্য আমেরিকার যে মার্কাজ আছে এখান থেকে তৈরি হয়ে একটা জামাত আমরা এখানে আসছি। বাদ আসর টঙ্গী ইজতেমায় রয়েছে যৌতুকবিহীন বিয়ের আনুষ্ঠানিকতা। ইসলামিক শরিয়া অনুযায়ী প্রায় শতাধিক বিবাহ হতে পারে বলে জানিয়েছেন মুসল্লিরা। খুতবা দিয়ে বিবাহ পড়াবে, তো আমরা ধারণা করছি প্রায় কম বেশি ১০০-র মতো বিয়ে হবে আজকে। যৌতুক নেওয়া দেওয়া এটা কোনো হারাম। আজকে যে বিয়েটা হবে, হ্যাঁ, এটা আল্লাহ হুকুম, হুকুম মতন আল্লাহ তরিকা মতন মানে এটা হবে। এরপর বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা দ্বিতীয় দিনের কার্যক্রম। প্রথম পর্বে আখিরি মোনাজাত উপলক্ষে মহাসড়কে যান নিয়ন্ত্রণ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান পুলিশ। আখিরি মোনাজাতের আগে আমরা ৬টা থেকে ৩০০ ফুটের মাথায়, দৌড়ব্রিজের মাথায় এবং বগুড়া মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো। রোববার সকালে শুরাই নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা জোবায়ের আখিরি মোনাজাত পরিচালনা করবেন। এরপর দিনের দাওয়াতে বের হবেন দেশ বিদেশের মুসল্লিরা। আলিমুজ্জামান সাফওয়ান, টঙ্গী, গাজীপুর। ইজতেমার সন্ধ্যায় পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, আজ ইজতেমায় আর কি কি আনুষ্ঠানিকতা আছে, কি বলছেন মুসল্লিরা, বিস্তারিত জানাবেন আমাদের। গতকাল আমবয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ বাদ ফজর পাকিস্তানের মাওলানা খোরশেদের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। 10টার দিকে খিত্তায় খিত্তায় তাবলিগের মুরব্বীরা তালিম প্রদান করেন। এরপর ভারতের ইব্রাহিম দেওলা ওলামাদের উদ্দেশ্যে বয়ান পেশ করেন। আমি যদি আরো একটু জানিয়ে রাখতে চাই, আসরের নামাজের পর কিন্তু ইজতেমায় বিশেষ আয়োজন করা হয়। বিভিন্ন যুবকদের কিন্তু যৌতুকবিহীন বিবাহের ব্যবস্থা করা হয়। আরো একটি বিষয় যদি জানাতে চাই, এবারের ইজতেমায় কিন্তু প্রায় 20 লাখেরও বেশি মুসল্লির সমাগম ঘটেছে। তারা যেটি বলছেন যে ধর্মীয় গাম্ভীর্যের মাধ্যমে তারা যে ইসলামের যে সুশীতল ছায়াতলে আসতে চান এবং ইসলামী শিক্ষা কিন্তু তারা এই ইজতেমা থেকে নিতে চান।
নিরাপত্তার বিষয়ে যদি আমি একটু বলতে চাই, এবার কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এবার প্রায় প্রত্যেকটি খিত্তায় কিন্তু আলাদা আলাদা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে 6টি কিন্তু ব্রিজের ব্যবস্থা রয়েছে, 18টি ওয়াচ টাওয়ার রয়েছে। আরো একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, মাগরিবের নামাজের পর আম বয়ান শুরু করবেন কিন্তু ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। তার বয়ানের মধ্য দিয়েই কিন্তু শেষ হবে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা, এবং আগামীকাল আখেরি মুনাজাতের মধ্য দিয়েই কিন্তু শেষ হবে ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। আমি যদি একজনের সাথে একটু কথা বলতে চাই, মাওলানা হারুনুর রশিদ ফারুকি। আচ্ছা, এবারের ইজতেমা কেমন মনে হচ্ছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, খুব চমৎকার, খুব মানুষ আনন্দমুখর, উৎসবমুখর এই ইবাদতটুকু করতে পারতেছে। দ্বিতীয় 2 পর্বে হওয়াতে ন্যান্সি, এই ছিল আসলে আমার কাছে ইজতেমার মর্ম থেকে সর্বশেষ। যেমনটা দেখতে পাচ্ছেন, আগত মুসল্লিরা কিন্তু তাদের অনুভূতি প্রকাশ করছেন। সাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদ আহমেদ। বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় তিতুমির কলেজের শিক্ষার্থীরা শনিবার বিকেলে আমরণ অনশনরত 6 শিক্ষার্থীর সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। এদিকে টানা 4র্থ দিনের মতো অনশন করছেন তিতুমিরের শিক্ষার্থীরা। শনিবার সকালে অনশনে অনড় রয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। গেল বুধবার বিকেলে অনশন শুরু করেন 6 জন। দীর্ঘ সময় অনশনের থেকে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। এর আগে দাবি মানতে বিকেল 4টা পর্যন্ত সময় বেঁধে দেয় তারা। এ সময় দাবি আদায়ে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি শুরু করবেন শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত তিতুমির ভার্সিটি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। টাইম ওভার হওয়ার পরে উপর থেকে আমরা কোনো রকম আশানুরূপ ফলাফল পাইনি, সেজন্য আমাদের কর্মসূচি চলছে। আর এটা যতক্ষণ না পর্যন্ত আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে। সকলে আমরা স্টুডেন্ট, কেউ চায় না জনদুর্ভোগ হোক। সরকার আমাদের দাবি মেনে নিলেই আমরা ঘরে ফিরে যাব, আমরা রাজপথ ত্যাগ করব। তিতুমির শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। রাহাত, দাবির বিষয়ে কি কি বলছেন শিক্ষার্থীরা? এই মুহূর্তে শিক্ষার্থীদের অবস্থা কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। আছি তিতুমিরের সামনে, এবং যেমনটি জানেন যে গেল বুধবার থেকে তিতুমিরের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনটি কিন্তু এখনো চলমান রয়েছে। তাদের যে আমরণ অনশন সেটি এখনো ঠিক আগের মতোই চলমান রয়েছে। এর মাঝে বেশ কয়েকটি যে ঘটনা ঘটে গিয়েছে, সেটি হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল যে 7 কলেজের জন্য যেই প্রক্রিয়া তারা করছেন সেখানে তিতুমিরকে একটি বিশেষভাবে নজরে দেখার কথা তারা বলেছিলেন। কিন্তু সেই যে বিবৃতিটি সেটি কিন্তু তিতুমিরের শিক্ষার্থীরা এখানে সন্ধ্যা হওয়ার সময় যেটি বলেছেন যে তারা সেই বিবৃতিটি প্রত্যাখ্যান করছেন। এবং আমরা বিকেল থেকে এসে এখানে যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে এর আগে যেমন আন্দোলন চলছিল, বিকেলের দিকে তারা এই তিতুমির কলেজের মূল যে ফটকটি রয়েছে এই মূল ফটক থেকে তারা আমতলী হয়ে মহাখালীর দিকে একটি মিছিল নিয়ে তারা সেদিকে গিয়েছিল, এবং তারা তাদের যে স্লোগান সেই স্লোগানগুলো দিতে দিতে তারা ওইদিকে গিয়েছে, এবং সেখানে বেশ কিছুক্ষণ অবস্থানের পর তারা আবার ওইখান থেকে ফেরত চলে আসে। এবং বর্তমানে আমরা এরপরে যেটি দেখেছি যে তিতুমির কলেজের সামনে দিয়েই তারা হচ্ছে যে এখান থেকে ধীরে ধীরে গুলশানের দিকে গিয়েছে, এবং গুলশান 1-এ তারা এখনো অবস্থান করছেন। কিন্তু যদিও গুলশান ব্লকেট করা হবে কি না সেটি নিয়ে কিন্তু এখনো তেমন কোনো তথ্য তাদের কাছ থেকে জানা যায়নি, এবং পরবর্তীতে তাদের এই ক্ষেত্রে কি হবে বা আন্দোলনের কঠোরতা কতটুকু বৃদ্ধি হবে সেটি এখনো তারা সেভাবে স্পষ্ট না করলেও বলছেন যে আন্দোলনটি চলছে সেটি এইভাবেই চলমান থাকবে। এবং এক্ষেত্রে আর যে বিষয়টি এখানে যোগ করা প্রয়োজন সেটি হচ্ছে যে তিতুমিরের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো কিন্তু আগের মতোই অনড় রয়েছে, এবং তারা যেটি বলছেন যে তাদের 6 দফা যে দাবিটি ছিল, অর্থাৎ তিতুমিরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা, এবং এর সাথে সাথে যে 6 বা 7 দফার যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো নিয়ে কিন্তু এখনো তারা ঠিক আগের অনড় অবস্থানে রয়েছেন। এবং তিতুমির কলেজের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাহাত, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ধনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী মিনহাজকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে 7 জনকে। সেই সঙ্গে আদাবরের সুমনের হাতের কবজি বিচ্ছিন্ন সহ সম্প্রতি বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয় অপরাধীদের।
শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এই তথ্য জানান গোয়েন্দা প্রধান। এদিকে রাজধানীর আইন শৃঙ্খলার অবনতির সঙ্গে সম্পৃক্ততার জন্য জামিনে মুক্তি পাওয়া পিচ্ছি হেলাল ও ইমনদের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। সময়ের সঙ্গে সঙ্গে মাথাচাড়া দিয়ে উঠছে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের দাপট। রাজধানী সহ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছেন তারা। সাম্প্রতিক কিছু ঘটনার পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কতটা যৌক্তিক ছিল এসব সন্ত্রাসীকে জামিনে মুক্তি দেয়া। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যে কারাগার থেকে মুক্তি পায় 7 শীর্ষ সন্ত্রাসী। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে 3 জন আর কাশিমপুর থেকে মুক্তি মেলে 4 জনের। এদের মধ্যে সুইডেন আসলাম, কিলার আব্বাস, ফ্রিডম রাসু ও পিচ্ছি হেলাল অন্যতম। সম্প্রতি রাজধানীতে হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় এর সঙ্গে কারামুক্ত সন্ত্রাসীদের যোগসূত্র দেখছে বিভিন্ন মহল, যার অন্যতম এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনা। ভয়াবহ সেই ঘটনার আসামি ছিনিয়ে নিতে থানা ঘেরাও করে সন্ত্রাসীরা। গোয়েন্দাদের ধারণা এই ঘটনার নেপথ্যে কলকাঠি নেড়েছেন জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন। এ ঘটনার দুদিনের মাথায় মিরপুরে প্রকাশ্যে কোপানো হয় একজনকে, যার পেছনে পিচ্ছি হেলালের জড়িত থাকার প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন সব ঘটনার পরও পুলিশ বলছে নজরদারিতে আছেন শীর্ষ সন্ত্রাসীরা। গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক শনিবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, কয়েকদিন আগে দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী মিনহাজ হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত কিং মাহফুজ সহ 7 জন, আদাবরে ছিনতাইয়ের সময় কবজি কাটার ঘটনায় 5 জন, তাঁতিবাজারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় 6 জন সহ বিভিন্ন ঘটনার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে অপরাধীদের। 24 ঘন্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার, আদাবর ছিনতাইকারী কর্তৃক কবজি বিচ্ছিন্নকরণের ঘটনার আসামি গ্রেপ্তার, ছিনতাই কাজে ব্যবহৃত সুইচ গিয়ার সহ ছিনতাইকারী গ্রেপ্তার ও লুণ্ঠিত স্বর্ণসহ আসামি গ্রেপ্তার করতে ডিবি সক্ষম হয়েছে। গ্রুপের প্রধান কিং মাহফুজ এবং এজাহারভুক্ত 1 নম্বর আসামি কিং মাহফুজ ওরফে মাহফুজ সরকার, এজাহারভুক্ত 2 নম্বর আসামি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুইয়া শাওন সহ মোট 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে কঠোর হওয়ার পাশাপাশি সন্ত্রাসীদের জামিনের বিষয়ে আরো কঠোর হওয়ার তাগিদ অপরাধ বিশেষজ্ঞদের। অভিযান সবসময় অব্যাহত থাকবে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। রংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে 7টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও আহত হয়েছেন কমপক্ষে 25 জন। শনিবার সকালে রংপুর ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সহকর্মী রফিকুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপনপু। এভাবেই ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একে একে দুর্ঘটনার কবলে পড়ে 6টি পরিবহন। এই দুর্ঘটনায় প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও আহত হয়েছেন কমপক্ষে 25 জন। শনিবার সকাল 7:30টার দিকে রংপুরের মিঠাপুকুরে রংপুর ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত পরিবহনগুলোর মধ্যে 2টি যাত্রীবাহী বাস সহ ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান রয়েছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন গড়ের মাথা মোড়ে এসে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চতুর্মুখী এ মোড়ে 2টি বাস, 1টি ট্রাক ও পিকআপ এবং কাভার্ড ভ্যান একে অপরকে ধাক্কা দেয়। এতে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে যায় এবং কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। আহত হন 20 থেকে 25 জন। গুরুতর জখম হওয়ায় কয়েকজনকে নেওয়া হয় হাসপাতালে। খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পরিবহনগুলো সরিয়ে নিতে কাজ শুরু করে। হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের তথ্য মতে 2024 সালে রংপুরে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে 195টি দুর্ঘটনায় 146 জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় মামলা হয় 152টি। শীত মৌসুমে ঘন কুয়াশায় সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা এড়াতে চলাচলের সময় গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ হাইওয়ে পুলিশের। নিউজ ডেস্ক, দেশ টিভি।